আমরা গত ক্লাসে পড়েছিলাম কিভাবে কোনো একটা মূল অণুর মধ্যে কি ধরনের হাইব্রিডাইজেশন হয় সেটা বের করেছিলাম মূলত, তাই না? করে এবং তারপর আমি কিছু উদাহরণ দিয়েছিলাম কিভাবে সেটা গঠনটা হয় সেটাও দেখিয়েছিলাম, তাই না? যেমন আমরা ইথিনের গঠনটা এক্সপ্লেন করেছিলাম, ইথেন, ইথিন, ইথাইন। ইথাইনটা করা হয় না, ইথেনটা করা হয়েছিল, আর ইথিনটা করা হয়েছিল, তাই না? এখন আজকে আমরা একটা জিনিস পড়ব যে অ্যামোনিয়া Na3 নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। ওকে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া এই দুটি যৌগের বেলায় কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হয়, তাই না? এখন sp3 হাইব্রিডাইজেশন হলে আমরা জানি বন্ধন কোণ হয় কত, 109 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু অ্যামোনিয়ার জন্য বন্ধন কোণ হচ্ছে তোমার 107 ডিগ্রি, আর Na3 এর জন্য বন্ধন কোণ হচ্ছে 102.5 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ দুটি যৌগের বেলায় দেখা যাচ্ছে যে 109 হচ্ছে না, কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে দুইটার বেলায়। তাহলে এখন এটা হচ্ছে 107, এটা হচ্ছে 102। আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের অ্যামোনিয়ার বেলায় কমে 109 থেকে 107 হচ্ছে, এটাও কমতেছে, কিন্তু এটা আরো বেশি কমে যাচ্ছে, 102.5 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখন ব্যাখ্যাটা হচ্ছে কেন, কেন এমন হচ্ছে? ঠিক আছে, তাহলে প্রথমত হচ্ছে এখানে আমরা যদি দেখি নাইট্রোজেন 7 ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2px1 2py1 2pz1, তাই না? এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন এই নাইট্রোজেনের একটা s তিনটা p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে। তাহলে আমরা দেখলাম এখানে নাইট্রোজেনের একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে, অর্থাৎ নাইট্রোজেনের সংকরণ অবস্থায়, সংকরিত অবস্থায়, তাই না? সংকরিত অবস্থায় কি হচ্ছে 1s2 কি হবে sp3 2 sp3 1 sp3 1 sp3 1, অর্থাৎ আমরা দেখলাম এখানে একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে সংকরণ করে চারটি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করে, sp3 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 sp3। এর মধ্যে প্রথম sp3 তে দুইটি ইলেকট্রন আছে আর বাকি তিনটিতে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এই তিনটি বন্ধনে অংশগ্রহণ করবে, এই তিনটি বন্ধনে অংশগ্রহণ করবে। সেজন্য তারা কি করে, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, দেখো নাইট্রোজেন অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের মধ্যে ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধন গঠন করে। অর্থাৎ আমরা যদি এখানে দেখাই নাইট্রোজেনের যে অরবিটাল গুলো আছে এই এই এই, এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? তাহলে অ্যামোনিয়ার জন্য এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এরা ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, অ্যামোনিয়া গঠিত হচ্ছে, তাই না? এটা কি অ্যামোনিয়ার গঠন। এবার বলছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক একইভাবে এখন দেখো যদি আমি এভাবে আরেকটু ড্র করি 1 2 3, তাহলে এখানে কিন্তু ফ্লোরিন, ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় আছে, এস অরবিটালটি কিন্তু গোল আকৃতির, সেজন্য আমরা গোল আকৃতি দিয়েছি, কিন্তু ফ্লোরিনের আকৃতিগুলো কেমন, ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, তাই না? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড গঠিত হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস সবাই জানা 1s2 2s2 2p3, তাই না? তো p অরবিটালে তিনটা আনপেয়ার ইলেকট্রন আছে ক্লোরিনের বেলায়, সে তিনটে আনপেয়ার ইলেকট্রন কি করবে, নাইট্রোজেনের তিনটে আনপেয়ার ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করবে। তাহলে আমরা দেখলাম যে দুটি যৌগের বেলায় কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে এবং দুটি যৌগের বেলায় কিন্তু নাইট্রোজেনের উপরে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকছে, কিন্তু এর বন্ধন কোণ হচ্ছে 107 আর এর বন্ধন হচ্ছে 102.5 ডিগ্রি। কেন? হওয়ার কথা ছিল 109, দুই ক্ষেত্রেই কমছে, বাট নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের বেলায় বেশি কমে যাচ্ছে। এখন কেন? প্রথম হচ্ছে আমরা দেখলাম যে দুইটি যৌগের বেলায় কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন থাকলে বন্ধন কোণ 109 থেকে কমে যাবে, কারণ এখানে এলপি এলপি রিপালশন আছে, এলপি বন্ড পি রিপালশন আছে। এখানে কি ধরনের রিপালশন আছে, এলপি বিপি, বিপি 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 বিপি, তাই না? অর্থাৎ লোন পেয়ার বন্ড পেয়ার,
এখানে দুটি যোগের বেলা কি কি রিপালশন আছে? এলপি বিপি, আরেকটা হচ্ছে কি বিপি বিপি। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের রিপালশন এখানে আছে, এলপি বিপি আর একটা হচ্ছে বিপি বিপি। তাহলে এই দুই ধরনের রিপালশন যদি থাকে তাহলে এখানে এলপি বিপি হচ্ছে এদের উপরে প্রভাব বিস্তার করবে। এটাকে আমি একটু মুছে লিখি, এখানে লিখে থাকলে সুবিধা হবে। বিপি বি বিপি বিপি। ঠিক আছে, তাহলে এখানে এলপি বিপির প্রভাবটা বিপি বিপির উপরে থাকবে, সেজন্য বন্ধন কোণ কমে যাচ্ছে। আমরা এটা অ্যামোনিয়ার বেলা পড়েছি এর আগে, এজন্য বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন যেহেতু এতে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা 109 থেকে কমে যাবে। এখন এটার বেলা 107 হয়, এটার বেলা 102 হয়। তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়ার বেলা যে হাইড্রোজেন আছে আর এখানে আছে ফ্লোরিন। ফ্লোরিন কিন্তু নাইট্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এটা নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে দুটি পরমাণু যুক্ত আছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে। মনে রাখবো, আমি আবারও বলি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যে দুটি পরমাণু যুক্ত আছে, এখানে আছে হাইড্রোজেন আর এখানে আছে ফ্লোরিন, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণেই কিন্তু বন্ধন কোণটি পার্থক্য হয়ে যাবে। এখানে হাইড্রোজেন হচ্ছে নাইট্রোজেনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক। সেজন্য এই ইলেকট্রন গুলো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি আছে? বন্ধন ইলেকট্রন। এটাকে কি বলা হয়? বন্ধন ইলেকট্রন, তাই না? এই বন্ধন ইলেকট্রন গুলো নাইট্রোজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে। আমরা জানি এর আগে আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ে আসছি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? বন্ধন ইলেকট্রন গুলো পরমাণুগুলো নিজের দিকে টানার যে আগ্রহ কাকে বলা হয়? অর্থাৎ বন্ধন ইলেকট্রন কাকে বলে আমরা জানি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে কারো জানা আছে? কে বলতে পারবা? তোমরা কি লাইন আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তড়িৎ ঋণাত্মকতা বলা হয় বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু ইলেকট্রন যুগলকে নিজেদের দিকে টানার একটা আগ্রহ থাকে, তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন গঠন করেছে না? তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেহেতু বন্ধন গঠন করেছে, তাদের মাঝখানে এখানে কি আছে? দুটি ইলেকট্রন আছে। একটা বন্ড মানে কি? দুটি ইলেকট্রন। এগুলোকে বলা হয় বন্ধন ইলেকট্রন। হ্যাঁ, এগুলোকে বলা হয় কি? অর্থাৎ এখানে আমি যদি একটু বলি, এখানে দুটি ইলেকট্রন আছে, একটা নাইট্রোজেন থেকে একটা হাইড্রোজেন থেকে। তাহলে বন্ধন ইলেকট্রন গুলো নাইট্রোজেন নিজের দিকে বেশি নিয়ে যেতে চায়, হাইড্রোজেনও নিতে চায়। কারণ এই যে দুইজনের আগ্রহ, এটাকে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু নাইট্রোজেন বেশি শক্তিশালী। নাইট্রোজেন বেশি শক্তিশালী হওয়ার কারণে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন গুলো বেশি ঝুঁকে থাকবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু থেকে ইলেকট্রন গুলো বেশি ঝুঁকে থাকলে তখন বন্ড পেয়ার রিপালশনটা বেশি হয়। বন্ড পেয়ার রিপালশনটা বেশি হবে, অর্থাৎ এখানে বিপি বিপি রিপালশনটা বেশি হবে, বিপি বিপি বেশি হবে। ঠিক আছে, যখনই কেন্দ্রীয় পরমাণু, এটা খেয়াল রাখতে হবে। আবার বলি, এখানে বেসিক জিনিসটা হচ্ছে আমি আবারও বলি যে বিপি বিপি এর বিকর্ষণটা বেশি হবে কখন? যখন কেন্দ্রীয় পরমাণু থেকে ইলেকট্রন গুলো বেশি ঝুঁকে থাকবে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের দিকে ইলেকট্রন গুলো বেশি ঝুঁকে থাকবে, সেটার জন্য বিপি বিপি এর মধ্যে রিপালশন বেশি হবে। আর বিপি বিপির যদি রিপালশন বেশি হয় তখন এলপি অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনটি বন্ড পেয়ারের উপরে বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। প্রভাব বিস্তার করবে, বাট বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। মনে করো, আমি তোমাদের উদাহরণ দেই। তোমরা তিনজন আছো, মনে করো এখানে আনিশা আছো, সুমাইয়া আছো, মুবাশিরা আছো, তাই না? এখন যদি সুমাইয়া এবং আনিশার মধ্যে ঝগড়া বিবাদ বেশি থাকে, তাহলে তাদের সম্পর্ক ভাঙার জন্য মুবাশিরাকে আর বেশি প্রভাব বিস্তার করতে হবে না, এমনিতেই আস্তে আস্তে ভাঙতে থাকবে। তখন তাদের উপর বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু যদি ওদের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় থাকে, তখন যদি ওদের সম্পর্ক ভাঙতে হয় তখন মুবাশিরাকে অনেক শক্তি দিতে হবে, তাই না? তো ঠিক একইভাবে যদি এখানে বন্ড পেয়ার মধ্যে রিপালশন বেশি থাকে, তখন এলপি তাদের উপরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, অর্থাৎ বিচ্যুতি কিছুটা কম হবে। কারণ বিচ্যুতিটা হয় কার কারণে? মূলত লোন পেয়ারের কারণে। লোন পেয়ারের কারণেই বিচ্যুতিটা মূলত হয়ে থাকে। তাহলে লোন পেয়ার যদি কম প্রভাব বিস্তার করতে পারে, তাহলে বন্ধন কোণের বিচ্যুতিটাও কম হবে। তাহলে আমরা দেখলাম এখানে এখানে লোন পেয়ার বিভব এখানে প্রভাব কম বিস্তার করতে পারে অ্যামোনিয়ার বেলায়, যার কারণে তার বন্ধন কোণ 109 থেকে 107 হয়, বেশি বিচ্যুতি ঘটে না, তাই না?
এখন আবার আমরা যদি দ্বিতীয় যৌগটির দিকে লক্ষ্য করি, আমি এটা একটু মুছে ফেলি তাহলে তোমাদের সুবিধা হবে। ইলেকট্রন বিন্যাসটা মুছে ফেললাম। দেখো এখানে কিন্তু হচ্ছে নাইট্রোজেন ক্লোরিন, এখানে হচ্ছে কি নাইট্রোজেন এন্ড ক্লোরিন, এই যৌগটির বেলায় নাইট্রোজেন এবং ক্লোরিন এটার দিকে, তাই না? এখানে কি আছে নাইট্রোজেন এবং ক্লোরিন বন্ধন। এখানে কিন্তু নাইট্রোজেনের চেয়ে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের চেয়ে। তাহলে বন্ধন ইলেকট্রন গুলো কোন দিকে যাবে বলো? নাইট্রোজেনের দিকে যাবে না ফ্লোরিনের দিকে যাবে? কেউ একজন বলো। স্যার ফ্লোরিনের দিকে। ফ্লোরিনের দিকে, ভেরি গুড, ফ্লোরিনের দিকে যাবে। অর্থাৎ এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, কিন্তু ইলেকট্রন যাচ্ছে কার দিকে? প্রান্তীয় পরমাণু দিকে। এটাকে বলা হয় প্রান্তীয় পরমাণু, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখন প্রান্তীয় পরমাণু দিকে যদি বেশি যায়, মনে রাখবা তখন বন্ড পেয়ারটা কিছুটা দুর্বল হয়। বন্ডটার যে রেশিও ফাংশনটা আছে সেটা কম সক্রিয় হয়, কম সক্রিয় হবে। ঠিক আছে, এখানে যেমন স্যার বেশি একদম আস্তে আস্তে আসে। বুঝি নাই। আপনার কথা মাঝে মাঝে একদম আস্তে আস্তে আসে। এখন শোনা যাচ্ছে? জি স্যার, মাঝে মাঝে আপনি যখন সাইড হয়ে যান তখন শুনেই যায় না। ওই যে আমি স্ক্রিন থেকে আউট হয়ে গেলে হয়। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বন্ড পেয়ার হচ্ছে কম সক্রিয় হয়, তাই না? আর এখানে হচ্ছে বেশি সক্রিয়। যেহেতু এখানে কম সক্রিয় হচ্ছে, তাহলে এখানে লোন পেয়ারটা কি করবে? বেশি প্রভাব বিস্তার করবে। লোন পেয়ারটা বেশি প্রভাব বিস্তার করবে। লোন পেয়ার প্রভাব বিস্তার করা মানে কি? বন্ধন কোণ আরো বেশি ছোট হয়ে যাবে। ঠিক আছে, কারণ লোন পেয়ারটাই তো বন্ধন কোণকে বিচ্যুতি ঘটানোর জন্য মূলত দায়ী। তাহলে লোন পেয়ার যদি যত বেশি প্রভাব বিস্তার করবে তত বেশি বন্ধন কোণ ছোট হতে থাকবে। তাহলে এখানে আমরা দেখলাম নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের মেলায় ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে বন্ধন ইলেকট্রন গুলো ক্লোরিনের দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ ক্লোরিনের দিকে বেশি ঝুঁকে থাকবে। ঝুঁকে থাকার কারণে তখন বন্ড পেয়ার রিপালশনটা কিছুটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, দুর্বল হয়ে যাওয়ার কারণে তখন লোন পেয়ারটা বেশি প্রভাব বিস্তার করবে। লোন পেয়ারটা বেশি প্রভাব বিস্তার করলে বন্ধন কোণ সেজন্য কমে যাবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এর নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের বেলায় বন্ধন কোণ হচ্ছে 102.5 আর অ্যামোনিয়ার বেলায় হচ্ছে 107। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে কোনো দুইটি যৌগের মধ্যে যদি দুটি যৌগের মধ্যে একই ধরনের সংকরণ হয় এবং সেখানে যদি লোন পেয়ারের উপস্থিতি আমরা এর আগে দেখেছিলাম যত বেশি থাকবে বিচ্যুতি তত বেশি হবে। যেমন আমরা দেখেছিলাম মিথেনের বেলায় এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন নাই, কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সেজন্য এটা 109 ডিগ্রি। অ্যামোনিয়ার বেলা ছিল এক জোড়া ইলেকট্রন কিন্তু সেজন্য সেটা 107 ডিগ্রি। পানির বেলা ছিল দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন, সেজন্য সেটা কমে হয়েছিল 105 ডিগ্রি। আমরা দেখলাম যত লোন পেয়ার বাড়তেছে ততই বন্ধন কোণ কমতেছে। কিন্তু এখানে নাইট্রোজেন এবং অ্যামোনিয়া এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড দুটি যৌগের বেলায় কিন্তু একটি করে লোন পেয়ার ইলেকট্রন, তাহলে তো বন্ধন কোণ সমান হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের বন্ধন কোণ কমে যাচ্ছে, অ্যামোনিয়ার বেলায় বন্ধন কোণ একটু বেশি। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত যে পরমাণুগুলো আছে, তার মানে কি ওই পরমাণুগুলো কিন্তু বন্ধন কোণ পরিবর্তনের জন্য দায়ী হয়। যেমন এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেনের চেয়ে, যার কারণে ফ্লোরিন ইলেকট্রন গুলো নিজের দিকে বেশি নিয়ে নেবে। তখন বন্ড পেয়ার কম সক্রিয় হবে আর লোন পেয়ার তখন চেপে বসবে বন্ধন কোণ কমে যাবে। আর এখানে হাইড্রোজেন নাইট্রোজেনের চেয়ে কম সক্রিয়, যার কারণে বন্ধন ইলেকট্রন গুলো নাইট্রোজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে। নাইট্রোজেনের দিকে যখন বেশি ঝুঁকে থাকবে তখন বন্ড পেয়ার রিপালশনটা বেশি সক্রিয় হবে। আর বন্ড পেয়ার যখন বেশি সক্রিয় হবে তখন লোন পেয়ার বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। সেজন্য অ্যামোনিয়ার বন্ধন কোণ কিছুটা বেশি হয় এমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের চেয়ে। তাহলে এখানে মুদ্রা কথা হচ্ছে এখানে নির্ভর করে কিসের উপরে? প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে। প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপরে। মনে রাখবা প্রত্যেকটা পড়ার একটা কি পয়েন্ট আছে বা বেসিক জিনিস আছে বা কলিজা আছে, কলিজা যেটা আমরা বলি কলিজা, মূল জিনিস। তাহলে এখানে এই পড়ার মূল জিনিস হলো এই দুটার বেলা হচ্ছে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, অর্থাৎ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বন্ধন কোণটি কমে গেছে। শুধু এইটুকু যদি তুমি মনে রাখো তাহলে বাকি পড়াগুলো তুমি এক্সপ্লেন করতে পারবে। আমার কথা ক্লিয়ার? এখানে কার কোনো কোশ্চেন আছে বলো? নো স্যার। যদি না বুঝে থাকো কোশ্চেন করতে পারো। আই এম রেডি টু সলভ ইউর প্রবলেম।
আই এম রেডি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাগেইন। তোমাকে আবার বুঝাতে আমি চেষ্টা করব, বলো সমস্যা নেই, না থাকলে আমি পরের যোগ্যতাতে চলে যাব। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। তাহলে দেখো, এখানে অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি, কিন্তু ফসফিনের বন্ধন কোণ 94 ডিগ্রি। কেন? অর্থাৎ এখানে ফসফিনের বন্ধন কোণ অ্যামোনিয়ার চেয়ে বন্ধন কোণ হচ্ছে কম হয়। কেন কেউ বলতে পারবা? কেউ একটু আইকিউ ইউজ করো তো দেখি। কারণ স্যার অ্যামোনিয়ার মধ্যে মানে তড়িৎ মানে স্যার ইলেকট্রন আসক্তি বেশি। হ্যাঁ, ভেরি গুড, তুমি কাছাকাছি গিয়েছো। এখানে দেখতে পাচ্ছি আমরা দুই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে প্রভাব বিস্তার করবে কে? কেন্দ্রীয় পরমাণু। এখানে প্রান্তীয় পরমাণুর কোনো প্রভাব নাই, কারণ প্রান্তীয় পরমাণু দুটি একই, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কোনো এখানে প্রভাব নাই। তাহলে আমাদেরকে এখানে ডিপেন্ড করতে হবে কার উপরে? নাইট্রোজেন এবং ফসফরাসের উপরে। ঠিক আছে, আগের যৌগটিতে আমরা ডিপেন্ড করেছিলাম কার উপরে? হাইড্রোজেন এবং ক্লোরিনের উপরে। আর এখন ডিপেন্ড করব নাইট্রোজেন এবং ফসফরাসের উপরে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? স্যার এই প্রশ্নগুলো কি খ নাম্বার আসবে নাকি গ নাম্বারে আসবে? অবশ্যই গ এবং ঘতে আসার সম্ভাবনা বেশি, 3 এবং 4। ওকে, NH2 2S2 2Px1 2Py1 2Pz1 আর ফসফরাসের হচ্ছে 15, তাই না? তাহলে 1S2 2S2 2P6, তাই না? 3S2 3Px1 3Py1 3Pz1। এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো এখানে ফসফরাসের জন্য 3 নম্বর শক্তি স্তর, আর নাইট্রোজেনের জন্য কত নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। তাহলে এখানে ফসফরাসের আকারটা নাইট্রোজেনের চেয়ে বেশি না? বড় না? বড় তো, তাই না? স্যার ফসফরাসের জন্য 3 নম্বর শক্তি স্তর কেন নেওয়া হয়েছে? ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 15। 15। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? এটা না? তাহলে তার সর্বশেষ শক্তি স্তর কোনটি? আমরা জানি সংকরণে অংশগ্রহণ কারা কারা? সর্বশেষ শক্তি স্তরের অরবিটাল গুলো। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটি? 3। তাহলে ফসফরাসের 3 অরবিটালের অর্থাৎ হাইব্রিডাইজেশনের অংশগ্রহণ করবে কারা? 3 নম্বর শক্তি স্তরের অরবিটাল গুলো। আর নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2, তাহলে অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে 3 নম্বর শক্তি স্তরের 2 নম্বর শক্তি স্তরের অরবিটাল গুলো। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেক বেলা কিন্তু sp3 হবে। আমি ওটা ড্র করছি না, sp3 তোমরা বুঝতে পারবা। এখানে একটা s 3টা p, এখানে একটা s 3টা p, তার মানে কি দুটার বেলায় কি হবে? sp3। তাহলে আমরা যদি অরবিটাল স্ট্রাকচার ড্র করি, দেখো নাইট্রোজেন এক জোড়া ইলেকট্রন, তাই না? ফসফরাস এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, তাই না? এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন। দেখো তারপর আদি হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাই না? দুটোর গঠনে কিন্তু এক। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে তোমরা এটা পরে দেখা দিতে পারো, দুই ক্ষেত্রে কিন্তু একই। ইলেকট্রন বিন্যাস হচ্ছে sp3 2 sp3 1 sp3 1 sp3 1। এটা হচ্ছে কি? sp3 অরবিটাল, তাই না? sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটাও sp3।
তাই না? এই তিনটা অরবিটাল sp3 আর এখানে এই এটাও sp3 এটাও sp3 বাট এখানে ইলেকট্রন আছে লোন পেয়ার ইলেকট্রন এখানে sp3 এটাকে আমরা আরেকটা অরবিটাল এখানে দেখাইতে পারি এটা কি sp3 ঠিক আছে আমরা লোন পেয়ার দেখছি এটা কিন্তু sp3 অরবিটাল চারটা sp3 অরবিটাল না এই তিনটা হচ্ছে প্রত্যেকটাতে আনপেয়ার ইলেকট্রন ছিল তারা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ড গঠন করছে বাট এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে সেজন্য এখানে কোনো বন্ধন গঠন হয় না এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে কোনো বন্ধন গঠন হয়নি এখন দেখো দুটি পরমাণুর বেলায় কিন্তু লোন পেয়ার ইলেকট্রন অ্যাক্টিভ এবং প্রান্তীয় পরমাণু হাইড্রোজেন কিন্তু তাদের বন্ধন গুণ ভিন্ন কারণ হচ্ছে ফসফরাসের আকার কিন্তু নাইট্রোজেনের চেয়ে বড় তাহলে আমরা জানি যদি পরমাণুর আকার বড় হয় তাহলে তার ইলেকট্রনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে টানার আগ্রহ কম থাকে অর্থাৎ বন্ধন ইলেকট্রনগুলোকে টানার আগ্রহ কম থাকে অর্থাৎ এখানে যদি আমি বলি ফসফরাসের জন্য হচ্ছে pH ঠিক আছে আর এখানে নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন H তাই না তাহলে এখানে বন্ধন ইলেকট্রনগুলো এইদিকে বেশি থাকবে এখানেও বেশি থাকবে ফসফরাসের দিকে কিন্তু নাইট্রোজেন যত শক্তিশালীভাবে টানতে পারবে ফসফরাস তত শক্তিশালীভাবে টানতে পারবে না কেন কারণ হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে বেশি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে আর ইলেকট্রন নেওয়ার আগ্রহ তত বেশি হবে তাহলে এখানে ফসফরাসের চেয়ে নাইট্রোজেন খুব শক্তিশালী আরো বেশি শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে টানতে পারবে তার মানে কি হচ্ছে এখানে বন্ধন কোণ ওই যে আমরা একটু আগে বলেছিলাম বন্ড পেয়ার রিপালশনটা একটু প্রভাব বিস্তার করবে যদি বন্ড পেয়ার রিপালশন প্রভাব বিস্তার করে তাহলে লোন পেয়ার কম প্রভাব বিস্তার করতে পারবে সেক্ষেত্রে তার বন্ধন কোণ হবে 107 আর এখানে যেহেতু নাইট্রোজেন এখানে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন ইলেকট্রন গুলো আছে ফসফরাসের দিকে একটু বেশি ঝুঁকে থাকবে কিন্তু নাইট্রোজেন যত শক্তিশালী ভাবে টানতে পারবে ফসফরাস তত শক্তিশালী ভাবে টানতে পারবে না সেজন্য এখানে বন্ড পেয়ার রিপালশনটা কিছুটা দুর্বল হবে আর দুর্বল হওয়া মানে কি লোন পেয়ারটা তখন প্রভাব বিস্তার করবে অর্থাৎ মনে করো তোমরা সবাই এখানে আমি মনে করি সূচনা আছে তারপরে জান্নাতুল ফেরদাউস আছে এখন আমি আছি এখন ওরা মনে করেছে দুইজন দুর্বল তাহলে আমি কি করব ওদের উপর প্রভাব বিস্তার করব কারণ ওরা দুর্বল আমি প্রভাব বিস্তার করতে পারবো সহজেই কিন্তু ওরা যদি শক্তিশালী হয় তখন আমি একটু ভয় পাবো না ওরা একটু শক্তিশালী আমি একটু দূরে সরে যাই তাহলে কি করতে পারবো ওদের উপর প্রভাব বিস্তার করতে পারবো ঠিক তেমনি এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যেহেতু ইলেকট্রন গুলো নাইট্রোজেনের দিকে বেশি যায় তখন বন্ড পেয়ারের একটু প্রভাব কম থাকবে নাকি বেশি থাকবে কোনটা হবে কম থাকবে বেশি থাকবে এখানে বন্ড পেয়ার রিপালশন বেশি থাকবে প্রভাব বিস্তার করবে সেজন্য লোন পেয়ার কম প্রভাব বিস্তার করবে আর এখানে বন্ড পেয়ার দুর্বল থাকবে সেজন্য লোন পেয়ারের প্রভাব বেশি থাকবে সেজন্য এদের বন্ধন কোণ কি হয়ে যাবে তখন আরো বেশি কমে যাবে সেজন্য দেখো এটা হচ্ছে 194 ডিগ্রি আর এটা হচ্ছে 160 ডিগ্রি ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে আমরা দেখলাম আগের যে যৌগ দুটি ছিল সেক্ষেত্রে পার্থক্য ছিল এখানে ছিল অ্যামোনিয়া আর এখানে ছিল হাইড্রোজেনের জায়গায় ছিল ফ্লোরিন সেজন্য হাইড্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে তাদের বন্ধন কোণ ভিন্ন হয়েছে আর এখানে দেখো হাইড্রোজেন ঠিকই আছে বাট কেন্দ্রীয় পরমাণু দুটি ভিন্ন কেন্দ্রীয় পরমাণু ভিন্ন হওয়ার কারণে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বন্ধন কোণগুলো ভিন্ন হয়েছে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে you have to find out the important things or basic things each and every part of a question একটি কোশ্চেনের মধ্যে তোমার কোনটা বেশি অর্থাৎ বেসিক জিনিস সেটাকে তোমাকে প্রত্যেকটা অংশ থেকে বের করে নিতে হবে তাহলে আগের অংশে বেসিক জিনিস ছিল নাইট্রোজেন দুইটা কেন্দ্রীয় পরমাণু একই ছিল কিন্তু প্রান্তীয় পরমাণু ভিন্ন ছিল আর এখানে প্রান্তীয় পরমাণু এক কিন্তু কেন্দ্রীয় পরমাণু ভিন্ন ঠিক আছে ব্যাখ্যা তুমি নিজে দিতে পারবা কারণ তুমি sp3 জানো আমি আবারও বলি এগুলো তুমি ফাইন্ড আউট করতে পারলে কোশ্চেন আনসার গুলো তুমি সহজে করতে পারবা ঠিক আছে এখানে কোনো কোশ্চেন আছে আর কারো কোনো কোশ্চেন আছে না বুঝে থাকলে বলো লেখাগুলো স্পষ্ট বোঝা যায় আচ্ছা যদি কোশ্চেন না থাকে তোমরা তাহলে নেক্সট ক্লাসেও কোশ্চেন আমাকে করতে পারবা এগুলোর উপরে কোনো সমস্যা নেই এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব সেটা তোমরা করে কোনো সমস্যা কিনা আমাকে জানাবা স্যার SW টা আমরা গ্রুপে সাবমিট করব করতে পারো
এটা পানির বন্ধন কোণ হচ্ছে 105 ডিগ্রি, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি। কেন? ঠিক আছে, দুইটার বেলা কিন্তু sp3 হবে, কিন্তু পানির বন্ধন কোণ 109 আর এটা হচ্ছে 100 শুধু 90 ডিগ্রি, সরি 105 আর 90 ডিগ্রি। কেন? এটা ব্যাখ্যা করবা তোমরা, তো হোমওয়ার্ক। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার বলো স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমি এই যে বলবেন কার্বন কার্বন একক বন্ধন বা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন এরকম কিভাবে বুঝবো যে কোনটা কোনটা একক বন্ধন হবে আর কোনটা কোনটা দ্বিবন্ধন হবে? ঠিক আছে, স্যার হোমওয়ার্কটা কি? এই যে হোমওয়ার্ক, এটা যে একক বন্ধন হবে না দ্বিবন্ধন হবে সেটা ডিপেন্ড করে যোজনীর উপরে। আমরা এটা মুছে ফেলি, এটা ডিপেন্ড করে যোজনীর উপরে। এখানে CH4 কার্বনের হাত কয়টি? 4টি। যোজনী কয়টি? 4টি। কার্বনের যোজনী 4, তাই না? তাহলে কার্বনের যোজনী 4 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না? কার্বনকে এভাবে লিখতে পারি না, 4টি হাত, তাই না? এখন কার্বনের সাথে যুক্ত আছে কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী কত? সুমাইয়া বলো। হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী কত? কেউ একজন বলো, কে পারবা? স্যার 1। ভেরি গুড, এটা তো ভেরি সিম্পল। হাইড্রোজেনের যোজনী 1। এখন এখানে কার্বন, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে, তাই না? কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে। তাহলে এখন এখানে আমি যদি 4 লিখি, আমি যদি এভাবে লিখি, স্যার যেটা বলেছেন আর একটু প্রবলেমের কারণে বুঝতে পারিনি। বললাম কার্বনের হাত কয়টি? 4টি, তার মানে যোজনী কত? 4। আর হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে কার্বনের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত করতে পারবে? 4টি। তাহলে আমি যদি এখানে দ্বিবন্ধন দেই, এক একটা বন্ধন মানে কিন্তু এক একটা যোজনী, এক একটা সমযোজী বন্ধন মানে এক একটা যোজনী। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা যুক্ত হতে পারবে এক একটা বন্ধনের সাথে? একটা করে। একটা। আমি যদি এখানে ডাবল বন্ড দিই, হাইড্রোজেন কি যুক্ত হতে পারবে? নো স্যার। তার তো এখন হাইড্রোজেনের বন্ধন কত হয়ে যাবে? যোজনী 2 হয়ে যাবে, পসিবল না। এজন্য এখানে একক বন্ধন হবে। হাইড্রোজেনের সাথে সবগুলো হবে কি? একক বন্ধন। কিন্তু কার্বন ডাই অক্সাইডের বেলায় কার্বনের যোজনী কত? 4। আমি যদি এভাবে লিখি, এখানে কি অক্সিজেন লিখতে পারবো? এখানে অক্সিজেন লিখতে পারবো? অক্সিজেনের যোজনী কত? 2। 2। তাহলে এখানে অক্সিজেনের যোজনী কত দেখাচ্ছে? 1। 1। এটা হাত খালি হয়ে গেছে। এটা কি এভাবে লিখতে পারবো? তার মানে আমাকে এভাবে লিখতে হবে জিনিসটা। ডাবল বন্ড দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে এখন স্যার এটা আবার একটু বুঝিয়ে দেন যে ডবল বন্ডটা। কারণ আমি যদি এটা হিসেবে যে আমরা গাঠনিক সংকেত পড়েছি না, যে একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত থাকে, এটা ডিপেন্ড করে যে যৌগের মধ্যে যে মৌলগুলো আছে তাদের যোজনীর উপরে। বুঝতে পেরেছো? জি স্যার। এখানে হাইড্রোজেনের যোজনী 1। হাইড্রোজেন তো ডাবল বন্ড গঠন করতে পারবে না। পারবে? পারবে না। নো স্যার। অক্সিজেন একক বন্ধনও গঠন করতে পারবে। যেমন এখানে পানিতে দেখো, পানিতে হাইড্রোজেন অক্সিজেন কিন্তু একক বন্ধন হিসেবে আছে এখানে। কেন? কারণ দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে তো যোজনী 2 হচ্ছে, 1 1 2, আবার হাইড্রোজেন 1 1 হচ্ছে, তাই না? আবার এখানে যদি আমি 1 দেই, তাহলে কার্বনের ব্যালেন্সিও ব্যালেন্স হবে না, এটা হবে না। তাহলে এখানে যদি আমি 2 দেই, অর্থাৎ দ্বিবন্ধন দেই, দ্বিবন্ধন মানে দুইটি যোজনী, তাহলে অক্সিজেনের যোজনী 2, এখানে অক্সিজেনের যোজনী 2, আর কার্বনের 2 প্লাস 2 মিলে কত হচ্ছে? 4। তাহলে কার্বনের যোজনী 4 হয়ে যাচ্ছে না? জি স্যার। আমি যদি এটা এভাবে লিখি, অক্সিজেন 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 হবে, এখান থেকে কার্বনের যোজনী 4 হচ্ছে, 1 2 3 4, কিন্তু অক্সিজেনের 4 হচ্ছে, 2 হচ্ছে স্যার না, 1 হচ্ছে। তার মানে কি আমাকে 2 দিতে হবে, আর এখানে 2 দিলে এগুলো থাকতে পারবে না, কারণ তখন কার্বনের যদি এখানে থাকে তাহলে 6 হয়ে যাবে না? কিন্তু কার্বন কি 6 হতে পারবে? পারবে? পারবে না। জি স্যার আবার একটু বলবেন, নেটওয়ার্কের জন্য বুঝি। পারবে না। ঠিক আছে, আবার পানির বেলা দেখো, অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী কত? 1। আমি কি এখন এভাবে লিখতে পারবো?
হানিভ্যাল এটা কি এভাবে লিখতে পারবো? জি না স্যার। না, এটাকে লিখতে হলে আমাকে এভাবে লিখতে হবে, কারণ হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন বন্ধন আছে কিভাবে? একক বন্ধনে। কারণ অক্সিজেনের হাত কয়টা? 2টা, আর হাইড্রোজেনের হাত কয়টা? 1টা। তাহলে একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? 2টা হাইড্রোজেন। তার দুই হাত ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? কেউ কি কথা বলো, কেউ? তোমরা বুঝতে পেরেছো? সুমাইয়া বুঝতে পেরেছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝেছি। ভেরি গুড। এই যে আবার দেখো, আমরা যদি জি স্যার। ইথিন লিখি, দেখো ইথিন কার্বনের ব্যালেন্স, ইথিন কি C2H11CH2, তাই না? এটা কেন লিখেছি? কারণ কার্বন, এখানে কার্বন কয়টা আছে? 2টা, প্রত্যেকের হাত 4টা, তাই না? এখন আমি যদি এখানে একক বন্ধন দেই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের বন্ধনটা ফিল আপ হয়ে গেল, হাইড্রোজেন বন্ধনটা ফিল আপ হয়ে গেল, তাই না? তাহলে এখানে কিন্তু একটা একটা খালি রয়ে গেল, খালি দেখা যাবে? যাবে না। তার মানে কি এখানে কার্বনটা নিজেদের মধ্যে একটা ডাবল বন্ড আছে। তাহলে কার্বনের যোজনী কয়? 1 2 3 4, 1 2 3 4, আর হাইড্রোজেন 1 করে হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে আমাদের ডিপেন্ড করে যোজনীর উপরে, গাঠনিক সংকেতটা ডিপেন্ড করে যোজনীর উপরে। এগুলা কিন্তু গাঠনিক সংকেত বলা হয়। এটা হচ্ছে একটা গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত। এটা কিন্তু গাঠনিক সংকেত না, এটাকে বলা হয়, আমি যদি লিখি C2H4, তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত। তোমরা পড়েছো 9 10 আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে জাস্ট তার সংকেতটা, আর গাঠনিক সংকেত মানে হচ্ছে পরমাণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে। বুঝতে পেরেছো? আর এটা ডিপেন্ড করে কিসের উপরে? যোজনের উপরে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভেরি গুড, কোশ্চেন জিজ্ঞেস করছো, আমি খুব খুশি। প্রবলেম লুকে রাখার কোনো কারণ নেই, বলো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন নেই? নেই?